আসসালামু আলাইকুম সবাইকে। আমি সফির সদর অভিক সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের বল তৃতীয় অধ্যায় সেটার লেকচার 9 শুরু করতে যাচ্ছি। বেসিক্যালি এখন যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কপি কল। তো টপিকটা খুবই ইন্টারেস্টিং, মজার, বুঝতে পারলে তোমার কাছে ভালো লাগবে অনেক। তো এই বোঝার জন্য তোমাদের যা যা কনসেপ্ট শুরু থেকে একটু আলোচনা করা উচিত সেটা আমি এখন তোমাদের সাথে একটু আলোচনা করব। আর অ্যাজ ইউজুয়াল আমার ঠান্ডার সমস্যা এখনো ভালো হয় নাই, তো কথা বলতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, তো তোমাকে ধরো আমি বললাম যে এটা একটা বাক্স, এটাকে আমি রশি দিয়ে বাঁধলাম, বাঁধার পরে হাত দিয়ে ধরে আছি। এখন এখানে কি কি হচ্ছে, কি বললাম যে এটা একটা বাক্স। অবশ্যই আমি এটাকে যদি কিছু দিয়ে না বেঁধে মানে না ঝোলায় যদি ছেড়ে দিই জাস্ট, ও তো নিচে পড়বে, তাই না? তো এখন এরকমই এই বাক্সটাকে আমি কি করলাম, একটা রশি দিয়ে এরকম হাত দিয়ে ধরে রাখছি, ঠিক আছে? হাত দিয়ে ধরে রাখছি। এখানে কয়টা বল কাজ করতেছে আমাকে বলতে পারো? এখানে কিন্তু ধরো স্থির হয়ে আছে একদম, এই স্থির অবস্থায় এর মধ্যে কিন্তু মানে এই বস্তুর উপর দুইটা বল কাজ করতেছে। দুইটা বল কিভাবে? আমরা আগের লেকচারে শিখছি, পৃথিবী এই বস্তুটাকে নিচের দিকে টান দিবে, যেটাকে আমরা অভিকর্ষ বা ওজন যাই বলো না কেন সেইটা। অর্থাৎ এখানে একটা বল কাজ করতেছে, তাই না? আমরা দেখছি এটাকে আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করি। আমরা জানি, যদি জানি এই বস্তুটার ভর যদি হয় এম, তাহলে এই ওজনের পরিমাণটা হয়ে যাবে এমজি। সিম্পল। এখন আমি যদি রশি দিয়ে এই বলের সমপরিমাণ বল যদি উপরের দিকে না দিই, এই বস্তু কিন্তু জীবনও স্থির থাকবে না। এই যে দেখো, এই বস্তুটার ওজন কাজ করতেছে, এই যে ছেড়ে দিলাম, ও নিচে পড়ে গেল, কারণ ওর উপর জাস্ট একটা বল অ্যাপ্লাই হচ্ছে, ও এখানে স্থির। এই কথাটা মানে কি জানো? এই কথাটা মানে ওর ওজনের কারণে নিচে পড়তেছে না, অর্থাৎ অবশ্যই উপরের দিকে অন্য একটা বল কাজ করতেছে। এটা রশি দিয়ে এখানে একটা বল কাজ করতেছে, যেটাকে আমরা বলি সুতার টান। এটাকে আমরা বলি সুতার টান। টানও কিন্তু এক প্রকার বল, ধাক্কা, হ্যাঁ, টান, এই সব কিছুই কিন্তু বল। তো এটাকে নরমালি আমরা টি দিয়েও প্রকাশ করতে পারি, টেনশন। হ্যাঁ, টেনশন বলতে আসলে ফিজিক্সের ভাষায় যে চিন্তা করা, ওভারথিংক করাকে টেনশন বলে না। এখানে যে বল কাজ করে ফিজিক্সের ভাষায় সেটাকে টেনশন বলা হয়। আর এটা ওয়ান কাইন্ড অফ ফোর্স বা এক ধরনের বল। তুমি চিন্তা করো, যদি সুতার টান পর্যাপ্ত পরিমাণ না হয় তাহলে এই বস্তু তো নিচে পড়ে যাবে। দেখো না, একটা চিকন সুতা দিয়ে যদি ঝুলাই দিই তাহলে ছিঁড়ে যাবে, একটা শক্তিশালী সুতা দিয়ে ঝুলাই দিলে ও মানে ছিঁড়ে নাও যেতে পারে। এই যে এই ঘটনার উপর যেহেতু বস্তুটা স্থির, এই মুহূর্তে আমরা লিখতে পারি যে স্থির অবস্থায় থাকাকালীন সময়, হ্যাঁ, স্থির অবস্থায় আমরা তাহলে অবশ্যই তাহলে শিওর যে এই যে টির মান আর ওজন আসলে সেম। এই বল আর এই বল সেম। দুইটা বল যদি সেম না হইতো তাহলে তো ও এরকম স্থির থাকতে পারতো না। বুঝতে পারছো? এখন এমন হইতে পারে যে আমি এটাকে রশি দিয়ে ধরে উপরের দিকে টানতেছি একটা ত্বরণে, ও উপরের দিকে গতিশীল হচ্ছে একটা ত্বরণে। বুঝতে পারছো? এটা হচ্ছে এক নম্বর সিনারিও, যখন স্থির অবস্থায়, যখন কি অবস্থায়? স্থির অবস্থায়। এখন সেম জিনিসটাই একটু এরকম যে এই বস্তুটাকে আমি রশি দিয়ে এই যে হাত দিয়ে ধরে রাখছি, হ্যাঁ, আমার হাতের মানে হাতের লেখাও খারাপ, ছবি আঁকাও খারাপ। তো ওর ওজন এদিকে কাজ করতেছে, আর এই যে রশির সাথে সবসময় টান কাজ করে। সবসময় মনে রাখবা, যদি কোনো একটা বস্তু কিছু দিয়ে বাঁধা থাকে তাহলে যেই বিন্দুতে বাঁধা ওই বরাবর একটা রশির বা দড়ির টান কাজ করবেই করবে। এটা এক ধরনের বল। এখন কি হচ্ছে, আমি রশি দিয়ে বেঁধে এটাকে উপরের দিকে গতিশীল করতেছি। বুঝতে পারছো? তার মানে এই বস্তুটা এখন আর স্থির নাই, উপরের দিকে একটা গতিশীল। কিভাবে? আবার গতিশীল আবার দুই রকম ভাবে হতে পারে, সমবেগে গতিশীল অথবা ত্বরণে গতিশীল। আমি এখানে সমবেগের কথাটা আনতে চাচ্ছি না, এখানে ধরে নাও ও একটা ত্বরণে গতিশীল। ও যেহেতু একটা ত্বরণে গতিশীল, কে গতিশীল? এখানে বস্তুটা, মেনলি এই বস্তুটা, ওর একটা ভর আছে, অবশ্যই ওর একটা ভর আছে। তো এই মুহূর্তে ও যেহেতু ও এ ধরনের গতিশীল, তুমি কিন্তু এখন ভুলেও এই কথাটা বলতে পারবা না যে টি ইকুয়াল টু ডাব্লিউ। এখানে যেমন টি ইকুয়াল টু ডাব্লিউ, তাই না? টি ইকুয়াল টু ডাব্লিউ থেকেই তো তুমি ডাব্লিউ জায়গায় এমজি লিখছো। এখানে কিন্তু এই কথাটা বলতে পারবা না। কেন? কারণটা হচ্ছে ওর এইখানে
এই সুতার টান আর ওজন ক্যান্সেল আউট হয়ে, মানে যেহেতু পরস্পর সমান আর বিপরীতমুখী, তখনও জিরো ছিল, এখনো কিন্তু ওর লব্ধি ত্বরণ বা কার্যকরী ত্বরণ বা কার্যকরী বল বা লব্ধি বল যাই বল না কেন, এটা কিন্তু স্থির না, এটা এখন উপরের দিকে গতিশীল। বুঝতে পারছো? এই যে দেখো কথার কথা, এই যে ধরো তোমার দুই বন্ধু তোমাকে ধাক্কা টানতেছে, কেউ টানতেছে 10 নিউটন বলে, কেউ টানতেছে আরেকজনও টানতেছে 10 নিউটন বলে, তখন তুমি মাঝখানে দাঁড়ায় থাকবা, যে কোথাও মুভমেন্ট করতেছো না, যেহেতু ও তোমাকে এদিকে টানতেছে, ও তোমাকে এদিকে টানতেছে, তুমি কোনো দিকে যাচ্ছ না। বাট সিনারিওটা যদি এখন এরকম হয় যে একজন টানতেছে 8 নিউটনে, এখন কিন্তু দেখো এদিকে 10 এদিকে 8, তার মানে অবশ্যই তুমি এদিকে যাবা, অবশ্যই তুমি এদিকে যাবা। ইভেন তুমি কত বলে এদিকে যাবা জানো? তুমি যাবা হচ্ছে দেখো এখানকার 8 কাটাকাটির পর এখানে এক্সট্রা 2 থাকে না, এক্সট্রা থাকে দেখি তো তুমি এদিকে যাবা, আর এক্সট্রা 2 নিউটন ছিল, ওই 2 নিউটনে তুমি যাবা। যদিও এগুলো ইন্টারমিডিয়েটের লব্ধির কনসেপ্ট দিয়ে বলতে পারলে বেশি ভালো হতো, আমি যেহেতু 9-10 এর কনসেপ্ট অনুসারে পড়াচ্ছি এই কারণে কি এত ভেঙে ভেঙে বলা যাচ্ছে। ঠিক আছে, তার মানে দেখো ও যখন একটা এইদিকে গতিশীল, এই বলে গতিশীল, এই টুটা তুমি আসলে কিভাবে লিখলা? এই টুটা তুমি আসলে লিখতে চাচ্ছ, এখানে বড় কে ছিল 10, 8 উল্টা দিকে, তাই না? 8 উল্টা দিকে মাইনাস হয়ে তুমি এই টুটাকে লিখলা। সিমিলারলি আমরা এখানে এই কাজটা করব, এখানে এই এম ভরের বস্তুটা এ ত্বরণে গতিশীল হবে, তার মানে এই হচ্ছে লব্ধি বল। এই বল কিভাবে আসে? বড়কে, বড় এখানে টি মাইনাস ডাব্লিউ। বুঝা গেছে? আই হোপ বুঝতে পারছো, বুঝছো? আচ্ছা, এখন সিনারিওটা যদি আরেকটু ডিফারেন্ট হয়, ডিফারেন্ট বলতে ধরে নাও এই যে এই বস্তুটাকে রশির সাহায্যে ঝুলানো আছে, আমি হাত দিয়েও ধরে রাখছি, ওর ওজন নিচের দিকে কাজ করতেছে ডাব্লিউ, বাট এখন বস্তুটা নিচের দিকে গতিশীল। তোমাকে বলে দিলাম ও একটা ত্বরণে নিচের দিকে যাচ্ছে, তাহলে সিনারিওটা কি হবে? তাহলে এখানে তুমি তো শিওর যে এখানে রশির টান কাজ করতেছে আর বস্তু ওজন কাজ করতেছে, এই দুটা কাজ করার পরে তুমি দেখতেছো ও নিচের দিকে গতিশীল, তার মানে অবশ্যই ডাব্লিউ বড়, মানে এখানে ওজনের পরিমাণটা অনেক বেশি, রশির টান পর্যাপ্ত না, হ্যাঁ, ও নিচের দিকে যাচ্ছে। তখন তুমি লিখতে পারো, আচ্ছা তাহলে ডাব্লিউ মাইনাস টি ইকুয়ালস টু হচ্ছে দেখো এটা বল, ওজন তো এক প্রকার বল, রশির টানও তো এক প্রকার বল, তাহলে অবশ্যই কি হবে? এখানে তোমাকে বলই লিখতে হবে, এই যে ওর উপর কার্যকরী বল, যেটা হচ্ছে ওর ভর আর ত্বরণের গুণফল। তুমি যেহেতু ত্বরণ জানো, এই তিনটা সিনারিও তোমরা বুঝছো কিনা? এইটা আর এইটা। আবার বলি, একটা বস্তুকে যদি আমি ঝুলায় রাখি, অবশ্যই একটা রশির সাহায্যে ঝুলায় রাখবো, তো ঝুলায় রাখলে অবশ্যই আমাকে টান কাজ করবে রশির বরাবর। এই টান আর ওজন যদি সমান হয় তখন বস্তু স্থির, এই কারণে স্থির অবস্থায় এই দুটা বল সমান। এখন যদি জানো যে না ও একটা একটা ত্বরণে উপর দিকে গতিশীল, মানে ওর মধ্যে ত্বরণ কাজ করতেছে, তার মানে ও এখন স্থির নাই, তো কোথায় যাচ্ছে? উপরে, তার মানে উপরেরটা বেশি, এই বেশি থেকে ওজন বিয়োগ করে দিবা, যা থাকবে সেটাই ওর কার্যকরী বল। বল আমরা কিভাবে পাবো? যেহেতু ও গতিশীল, ওর ভর আর ত্বরণ গুণ করলেই হয়ে যাবে। সেম সিনারিওটা যদি একটু অন্যরকম ঘটে, যে নিচের দিকে গতিশীল, তাহলে এবার নিচেরটা বড়, রশির টান ছোট, এদের পার্থক্যটাই হচ্ছে ওর কার্যকরী ত্বরণ। হ্যাঁ, তাই না? ওই যে দুজন বন্ধুকে একজন 10 নিউটনে টানলো, একজন 8 নিউটনে টানলো, ও কি 10 বা 8 যাবে না? ও যাবে 10 মাইনাস 8, 2। ঠিক একইভাবে ওকে একজন এদিকে টানতেছে, একজন এদিকে টানতেছে, ও যাবে বেশিটার দিকে, ডাব্লিউ এর দিকে, জন্য ডাব্লিউ পজিটিভ, টি নেগেটিভ। যদিও পজিটিভ নেগেটিভ বলে আমি বুঝাই নাই, জাস্ট বলছি বিয়োগ হয়ে যাবে। এই ইকুয়ালস টু কি হবে? ওর উপর কার্যকরী বল, ত্বরণ আর ভরের গুণফলটা। আই হোপ তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এখন কথা হচ্ছে কপিকল বলতে আমরা কি বুঝবো? কপিকল বলতে বোঝায়, ধরো এরকম একটা চাকার মতন থাকে, গোল, এরকম একটা গোল চাকার মতন থাকে, আর এখানে রশি থাকে, বুঝছো? এরকম ভাবে কি থাকে? রশি থাকে। এখানে ধরো একটা ভারী বস্তু থাকে, আমি যদি রশিটাকে টানি, এটা বস্তু উপরে যাবে। এই জিনিসটাকে আমরা বলি কপিকল। বুঝতে পারছো? কপিকল বা পুলি, আরেকটা নাম কি বলি? পুলি, পয়রস্বীকারী কুলি না, পুলি। তো এরকম যদি একটা চাকার মধ্যে এরকম যদি রশি দিয়ে এরকম বস্তু থাকে, সেই সিস্টেমটাকে আমরা কি বলে থাকবো? কপিকল বলে থাকবো। এখন কপিকলের ক্ষেত্রে কাহিনীগুলা কিরকম ঘটে আমরা একটু
পার্ট বাই পার্ট আলোচনা করি, তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তো এখন ধরে নাও এখানে যে রশিটা আছে, হ্যাঁ, এই যে এই রশি এদিক দিয়ে যাচ্ছে 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 যাচ্ছে, এদিকেও একটা রশি আছে। এখন এই রশি একটাই রশি আসলে, এখানে কয়টা রশি? একটা রশি, ঠিক আছে? কপিগুলোর উপর একটা, যেহেতু আমি টান দিব বস্তু পড়বে, এখন কি দুইটা রশি থাকবে? না, একটা রশি, ঠিক আছে? ওকে, তো এখন ঘটনা হচ্ছে, এবার আমি টান দিচ্ছি না, এখানে হচ্ছে একটা বস্তু আছে, এখানেও একটা বস্তু আছে, এইটার ভর হচ্ছে m1 আর এইটার ভর হচ্ছে m2, আর আমি বলে দিলাম যে m1 এর ভরটা আসলে বেশি। তুমি চিন্তা করো, এই বস্তুর ভর যদি বেশি হয়, তাহলে এই ধরো দুইটা বস্তুকে আমি এরকম রশির সাহায্যে ঝুলাই দিচ্ছি, একটার ভর বেশি একটার ভর কম, কি হবে জানো? এই পুরো সিস্টেমটা গেস করো, এই যে এই ভরটা যেহেতু বেশি, ও নিচের দিকে যাবে, ও উপরের দিকে উঠবে, তার মানে পুরো সিস্টেমটা দেখতে এরকম হবে, বুঝছো? এই ভরটা কি হবে? নিচে যাবে, আর এই ভরটা উপরে উঠে যাবে, মানে পুরো পুলিটা দেখতে হবে এরকম, বুঝতে পারছো? বা এরকম রশির সাহায্যে যদি চিন্তা করো, এরকম হবে, বুঝে গেছে? অর্থাৎ এইভাবে ও নিচে পড়ে যাবে, ও মানে উপর দিয়ে এভাবে চলে যাবে। সিনারিওটা বুঝতে পারছো? আচ্ছা, আমার মনে হচ্ছে একটা অ্যানিমেশন যদি দেখাইতে পারি তাহলে মনে হয় বেশি বেটার হয়। এই যে এই জিনিসটা দেখো, এই যে এই জিনিসটা হচ্ছে পুলি, দেখছো? এইদিকে যদি আমি টান দেই তাহলে ওইটা উপরে উঠে যাবে, বুঝছো? আমি যদি ছেড়ে দিই নিচে নেমে যাবে। আবার দেখো অ্যানিমেশনটা, দেখছো আমি টান দিলাম, উপরে উঠে গেল, বুঝতে পারছো? তো যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম, যে আমাদের যদি একটা বস্তুর ওজন যদি একটু বেশি হয়ে যায়, তাহলে তো ওইটা নিচে যাবে, তো আর এটা উপরে উঠে যাবে, বুঝা গেছে? আচ্ছা, তো এইখানে যে ঘটনাটা ঘটবে, তো একটু ইমাজিন করতে পারছো যে এটা নিচে নামবে, এটা উপরে উঠে যাবে, কারণ আমি বলছি m1 বড়, m2 ছোট। আচ্ছা, এখন এখানে কি কি সিনারিও ঘটে আমরা একটু এখানে ব্যাখ্যা করি। যে উপরে উঠতেছে তারটা কথা বলি, আর আরেকটা কথা মনে রাখবা, এখানে কয়টা রশি? এখানে কয়টা রশি? একটা রশি। এই চিত্রে কয়টা রশি? একটা রশি, ঠিক আছে? আচ্ছা, ইন্ডিভিজুয়ালি চিন্তা করলে এই বস্তুটা এই জায়গাটাতে ঝুলতেছে, তাই না? যেহেতু এইদিকে রশিটা এরকম, এই বস্তুটা এইদিকে ঝুলতেছে, আর এই বস্তুটা এইদিকে ঝুলতেছে, তাই না? এই বস্তুটা এইদিকে ঝুলতেছে। তাহলে একটা জিনিস মনে রাখবা, এই বস্তুর ক্ষেত্রে এইখানে একটা রশির টান কাজ করতেছে, আর ওর ওজনও এইদিকে কাজ করতেছিল নিচের দিকে, তাই না? যেটাকে আমরা লিখবো হচ্ছে m1g। আচ্ছা, আবার এই m1 ভরের বস্তুর ক্ষেত্রে ওজন কি? খাড়া নিচের দিকে, m1g, সরি m2g। রশির টান কোন দিকে? এইদিকে, তাই না? ঝুলন বিন্দুর দিকে, তাই না? এইটা তো উপর থেকে আসলে রশিটা, তো রশির টানটা এদিকে। নাকি বলবা না ভাইয়া রশির টান নিচে, নিচে সম্ভব না। আচ্ছা, এখন এখানে একটা জিনিস একটু তোমরা লিখে রাখো, রশি এখানে খেয়াল করো, এখানে আমি লিখছি m1g, এখানে লিখছি m2g, বাট এখানে লিখছি t, এখানেও লিখছি t। মনে হইতে পারে এই বস্তুটাকে তো ও ধরে রাখছে, তাহলে হইতে পারে এটা t1, এই বস্তুটাকেও তো রশি ধরে রাখছে, এটা তো t2 হওয়া উচিত, বাট না। রশি একটা হলে একই টান কার্যকর হয়, একই টান কার্যকর হয়। কি বললাম বুঝতে পারছো? রশি যদি একটা হয়, ওই একটা রশিতে একই পরিমাণ টান কার্যকর হয়। রশি তো একটা, ও ডিফারেন্ট টান নিতে পারে না, রশি একই পরিমাণ টানই নিতে পারে, বুঝতে পারছো? রশির মেন কাজ হচ্ছিল ওকে ধরে রাখার বিষয়টা, হ্যাঁ? ওভার হয়ে গেলে রশি ছিঁড়ে যাবে, জিনিসটা হচ্ছে এরকম। তো ওর উপর যেই টান কাজ করবে, ওর উপরও রশির টান একই থাকবে, রশির টান ডিফারেন্ট হয় না। এখন এখানে যে জিনিসটা হয়, দেখো এই বস্তুটা তো নিচে নামবে উপর উঠবে, তাই না? সিনারিওটা হবে কি এখন এরকম, তো ও নিচে নামবে, ও উপরে উঠবে, তার মানে দেখো এইখানে এই বস্তুটা কি উপরের এই দিকে যাচ্ছে, এই দিকে একটা ত্বরণ কাজ করবে। এটাকে আমরা যদি সিস্টেম বলি, এই পুরো জিনিসটাকে একটা সিস্টেম বললাম, হ্যাঁ? এটা হচ্ছে সিস্টেমের ত্বরণ, এটা হচ্ছে কি সিস্টেমের ত্বরণ। দেখো এই বস্তুটা যখন নিচে নামে, ও তখন উপরে উঠে, তার মানে ও নিচের দিকে যাচ্ছে। আমি বলবো না সিস্টেমের ত্বরণ, সিস্টেমের ত্বরণ বলছি না, মানে ওই ত্বরণও সেম, মানে এটা পুরো একটা সিস্টেমের ত্বরণ। ও নিচে নামবে, উপরে উঠবে, ও যত ত্বরণে নিচে নামবে, ও ঠিক তত ত্বরণে উপরে উঠবে, কারণ এই ত্বরণটা হচ্ছে একটা সিস্টেমের ত্বরণ, হ্যাঁ? মানে পুরো জিনিসটাই হচ্ছে আমাদের সিস্টেম। এদিকে হচ্ছে ত্বরণ, আর ওর জন্য ত্বরণটা হচ্ছে এইদিকে। এইটুকু হয়ে গেলে আমাদের সব কাহিনী শেষ। তো দেখো আমরা তাহলে এখানে সুন্দর মতো লিখতে পারি যে এটাকে ধরে নেওয়া হচ্ছে, এটাকে তো m2 লিখছি, তাই না? তাহলে আর এটাকে লিখছি m1। তাহলে এখন দেখো আমরা এখানে সিম্পল ভাবে লিখতে পারি যে m2 ভরের জন্য
m2 ভরের জন্য আমরা কি লিখতে পারি, ওর উপর কি কি বল কার্যকর হচ্ছে প্লাস মাইনাস করে আমরা হিসাবটা লিখবো। আমরা জানি বস্তুটা উপর দিকে উঠে যাবে, তাই না? তার মানে ওর ভর আর ত্বরণ গুণ করলে আমরা একটা কি পাবো বলতো, ওর ভর আর ত্বরণ গুণ করলে আমরা একটা বল পাবো। বাট এই বলটা কিভাবে আসছে, টি আর ওজন এই দুটা কাটাকাটি হয়, তো এই এই যে ত্বরণ যে বলটাকে তুমি লিখলা সেই বলটা উপরের দিকে, তাই না? তার মানে এখানে টিটা বড় ছিল, ওজনটা কম ছিল, ঠিক আছে? এখানে ওজনটা কম ছিল। এটা আমি কি m1 m2 কি এক্সচেঞ্জ করে দিছিলাম, মারাত্মক লেভেলের পেচ লাগাই দিছি, তাই না? তোমাদের m2g এটা m1g, সরি। তাহলে এই হচ্ছে m2g, ঠিক আছে? এই হচ্ছে এই বস্তুটার ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতেছে, যে সুতার টান আছে, ওজন আছে, আর অত উপরের দিকে যাচ্ছে। তার মানে সুতার টান থেকে ওজন বিয়োগ করলে যে বলটা পাবো সেটি হচ্ছে সিস্টেমের ত্বরণ, তাই না? সিস্টেমের ত্বরণ মানে ওরও ত্বরণ, মানে পুরো সিস্টেমটা, মানে এই বস্তু ধরো রশির মধ্যে যেই একটা কোণা আছে, এখানে একটা কোণা আছে, রশির এই কোণা আছে, সবাই এই ত্বরণ কার্যকর হচ্ছে। মানে রশির এই পাশে বিন্দুগুলো উপরের দিকে যাচ্ছে, এই পাশে বিন্দুগুলো নিচের দিকে আসতেছে, সবার মধ্যে একই ত্বরণ কাজ করতেছে, ঠিক আছে? এই জন্য তাহলে এই বস্তুর উপরও এই ত্বরণ কাজ করতেছে। ত্বরণ আর ভর গুণ করলে আমরা পাবো বল, কার্যকর বল বা লব্ধি, যাই বলো না কেন। এটা কিভাবে আসবে, অবশ্যই তাহলে সুতার টান আর ওজনের বিয়োগ হয়ে আসছে। এখন একটু খেয়াল করে দেখো m1 এর ক্ষেত্রে বা m1 ভরের জন্য, এই m1 ভরের জন্য সিম্পল ভাবে এই m1 এর জন্য দেখো পুরো সিস্টেমের ত্বরণটা এদিকে, এখন তার মানে এখানে ওজনটা বড়, তাই না? এখানে ওজনটা বড়, তাহলে আমরা এই যে এই ভর আর ত্বরণ গুণ করে দিই, ভর আর ত্বরণ গুণ করে দিলাম, এটা হচ্ছে কার্যকর বল বা লব্ধি। এটা কিভাবে আসে, ওজন আর সুতার টান বিয়োগ হয়ে আসছে, অর্থাৎ m1g - t। নরমালি আমাদের এই সকল প্রশ্নের চেয়ে থাকে কি, এই পুলি বা কি জানি নাম, কপিকলের ত্বরণ কত, বুঝতে পারছো? এই ত্বরণটা চেয়ে থাকে। তো আমরা এই ত্বরণটা কিভাবে বের করে ফেলবো, আমরা দেখো এখন সিম্পল ভাবে ধরো, এটা ধরো আমাদের 1 নং ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের 2 নং ইকুয়েশন। একটু খেয়াল করে দেখো, আমরা 1 আর 2 কে একটু যোগ করে দিই। 1 আর 2 কে যদি যোগ করে দিই তাহলে দেখো m2a এখানে যোগ হবে m1a, তো এখানে আসছে t - m2g, আর এখানে আসছে m1g - t। ভালো কথা। তো দেখো t কাটাকাটি যায়, আর এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি a = হচ্ছে m2 + m1। ওইখানে আমরা এখানে m2g মাইনাস আর m1 ওইখানে প্লাস, তাহলে আমি g যদি কমন নিই তাহলে এইভাবে লিখি m1 - m2, বুঝছো তো? তাই না? জাস্ট ওইটাকে আগে লিখছি, এটাকে পরে লিখছি, তারপর g কে কমন নিলাম। তাহলে সিম্পল ভাবে আমরা এখানে লিখতে পারবো যে তাহলে ত্বরণ এটা আসছে আমাদের m1 - m2 ডিভাইডেড বাই m1 + m2। এই হচ্ছে আমাদের সিস্টেমের ত্বরণ, এইটা আমাদের লাগে। বাট এটা মুখস্থ করতে যেন সিস্টেমটা বুঝো, ওভারঅল এখানে কি কি বোঝানো হচ্ছে এটা বুঝো, ঠিক আছে? এই বোঝার ক্ষেত্রে আমাদের এই জিনিসটা একটু হেল্প করবে, অনেক হেল্প করবে, ঠিক আছে? যে রশি যদি একটা থাকে একই টান কাজ করবে, ওর টান সেম, বাকি প্রসেস কিন্তু কমপ্লিকেটেড না। আচ্ছা, এখন ধরে নাও তোমার কাছে একটু সিনারিওটা একটু ডিফারেন্ট ভাবে আসছে। ডিফারেন্ট ভাবে বলতে তোমার কাছে ধরো হচ্ছে এবার এরকম ভাবে আসছে, ধরো হচ্ছে এটা একটা টেবিল, ঠিক আছে? এটা একটা কি টেবিল, এইখানে হচ্ছে একটা পুলি তোমার কাছে দেওয়া আছে। কিভাবে দেওয়া আছে, পুলি তোমার কাছে দেওয়া আছে একটু এভাবে, এই হচ্ছে একটা বস্তু, এই যে পুলির সাহায্যে এই বস্তুটাকে আমি এভাবে রশি দিয়ে, এই একটা রশি দিয়ে এভাবে একটা বস্তু দিয়ে ঝুলাই দিচ্ছি, বুঝছো? সিনারিওটা বুঝতে পারছো? এটা একটা বস্তু, এটা একটা বস্তু, এই যে একটা চাকা, রশি দিয়ে আমি ঝুলাই দিচ্ছি। তোমরা গেস করো তো কি হবে। আর একটু একটা জিনিস তোমরা মনে রাখো, এটা আপাতত ঘর্ষণ নাই, যেটাকে আমরা বলবো মসৃণ তল। কেন এই কথাটা বললাম, ঘর্ষণের টপিক আসলে সিনারিও গুলো আরেকটু চেঞ্জ হবে, ঠিক আছে? তখন ঘর্ষণের টপিক পড়ার পরে এগুলো আরেকটু তখন বুঝবা। এখন যেহেতু ঘর্ষণ নাই, উল্টাপাল্টা যে উল্টা দিকে গতি, বিপরীত দিকে ফ্র্যাকশন কাজ করছে, এগুলো আনার দরকার নাই। জাস্ট এরকম চিন্তা করো, এটা একদম ধরো হচ্ছে একদম পিচ্ছিল, ক্যারাম বোর্ডের চেয়েও পিচ্ছিল। হ্যাঁ, এই বস্তুটাকে আমি কি করলাম, রশি দিয়ে আরেকটা বস্তু দিয়ে ঝুলাই দিলাম। কি হবে গেস করো তো? এই বস্তুর ওজনের কারণে এটা নিচে যাবে, আর ও কি তাহলে এদিকে যাবে না? যেহেতু ওটা নিচে যাবে, ও এদিকে যাবে। এটাই তো ঘটবে, তাই না? এটাই তো ঘটবে।
তাই তো? তাও আরেকটু ব্যাখ্যা করে দেখা যায় যে দেখো ওর কিন্তু ওজন আসছে যেটা নিচের দিকে। আর সবসময় মনে রাখবা, একটা বস্তু যদি কোনো তলে বল দেয়, সে উল্টা দিকে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে একটা প্রতিক্রিয়া বল পায়। যদিও তোমরা এখনো নিউটনের তৃতীয় সূত্র শিখো নাই, তো এটাকে আমরা বলি প্রতিক্রিয়া বল, যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করে থাকি। তো তুমি দেখো, এই যে একটা টেবিল আছে, ধরো একটা টেবিল আছে, কথার কথা, টেবিলে তুমি যে কোনো একটা বস্তু যখন রাখো, এই বস্তুটা স্থির থাকে কেন? বাট ওর তো ওজন কাজ করেই, ও টেবিল ছিদ্র করে নিচে কেন পড়ে না? কারণ টেবিলও ওর উপর একটা বল প্রয়োগ করে, যেটাকে বলা হয় প্রতিক্রিয়া বল। তো এই স্থির অবস্থায় এই দুটা সমান, কারণ বস্তুটা কি দেখো উপরের দিকে বা টেবিল ছিদ্র হয়ে নিচের দিকে গতিশীল না, এই জায়গায় স্থির না। টেবিলের এই লম্ব বরাবর মুভমেন্ট আছে নাই, তাহলে এই দুটা সমান। এই বস্তুটাও তো উপরে বা নিচে যাচ্ছে না, তার মানে উপরের বল আর মানে উপরের প্রতিক্রিয়া বল আর ওজনটা ক্যান্সেল আউট হওয়া। বাট দেখা যায় যে বস্তুটা এইদিকে গতিশীল হয়, এইদিকে গতিশীল হয়, এই বস্তুটা এইদিকে গতিশীল হয় আর ও এইদিকে গতিশীল হয়। তো আমরা এটাকে সিস্টেম চিন্তা করতেছি, মানে পুরো ওভারঅল পুলিটার প্রত্যেকটা বিন্দু, এই বক্স সহ এই রশির এই বিন্দু সবাই এইদিকে গতিশীল। এর জন্য ত্বরণ রশির এই বিন্দুগুলা নিচের দিকে এইদিকে গতিশীল। এই হচ্ছে সিস্টেমের ত্বরণটাকে আমরা ধরলাম এ। আচ্ছা, এখন তোমাদেরকে সবসময় বলছি, রশি দিয়ে যদি কোথাও আটকানো থাকে, ঝুলন বিন্দু বা যেখানে রশিটা আটকানো ওই বরাবর টান কাজ করে, তাহলে এই দেখো বস্তুটা এদিকে অবশ্যই রশির টান কাজ করতেছে, ঠিক করতেছে না? নাকি এখন বলবো না ভাই রশির টান এইদিকে, রশি এইদিকে টানতেছে, হবে? রশির টান, রশি যেখানে কানেক্ট হয় সেখানে কাজ করে। তো তুমি ধরলা রশির টান টি। এই হচ্ছে প্রথম বস্তু, যেটা ধরে নাও এটা আমি তোমাকে ভর দিয়ে দিলাম হচ্ছে এম বা m1। তাহলে দেখো সিম্পল ভাবে তুমি লিখতে পারো যে m1 ভরের জন্য দেখো ওর উপর কয়টা বল প্রযুক্ত হচ্ছে বলো? আসলে একটাই, রশির টান টি। আর কোনো বল প্রযুক্ত হচ্ছে? উল্টা দিকে কোনো বল প্রযুক্ত হচ্ছে না। এই বল তো নিজেরাই কাটাকাটি হওয়া। ওর উপর খালি রশির টান কাজ করতেছে দেখে ও এইদিকে মুভ করবে, এই বস্তুটা নিচে নামবে আর ওইদিকে মুভ করবে, তাই না? আর আমরা আবার বলতেছি যে পুরো সিস্টেম আবার একটা ত্বরণ, মানে পুরো সিস্টেম ফুল এই কপিকলার ত্বরণ হচ্ছে আবার এ। তাহলে আমরা এখানে সিম্পল ভাবে বলতে পারি এই যে ত্বরণ রশির টান, যেটা এই টান, যেহেতু আর কোনো বল নাই, এই টি ইকুয়ালস টু হচ্ছে এই যে সিস্টেমের ত্বরণকে আমি যদি বস্তু ভর দিয়ে গুণ করে দিই সেই বলটা, তাই না? যেহেতু মানে তুমি জানো ওই বস্তুটা যাচ্ছে এইদিকে কত ত্বরণে? এ ত্বরণে, তো ওর ভর আর ত্বরণ গুণ করলে তো একটা বল পাওয়ার কথা, বল পাইলাম। এই বলটা আসলে কিছু না, এই বলটা রশির টান টি, কারণ এই বস্তুর উপর আর কোনো বল প্রযুক্ত হচ্ছে না। ঘর্ষণ বল প্রযুক্ত হলে অন্য কথা ছিল, ঘর্ষণের টপিক এখন না। আচ্ছা, এখন চিন্তা করে নাও এই m2 ভরের ক্ষেত্রে, এই m2 এর ক্ষেত্রে কিন্তু ঠিকই ওজন কাজ করতেছে নিচের দিকে, অর্থাৎ m2g। রশির টান কোনখানে? অবশ্যই উপরের দিকে। এখানে টি ইউজ করছে, এখানেও টি, কারণ আমি কি বলছি রশিতে একটাই ছিল, রশি একটা হলে একই টান কার্যকর হয়, তার মানে টি চেঞ্জ হয় নাই। তাহলে এই বস্তুটা দুইটা বল প্রযুক্ত হওয়ার পর ও এই ত্বরণে গতিশীল, তাহলে আমি কি করব? ওর ভর আর ত্বরণটা গুণ করে দিই আগে, বা এখানে লিখে দিই একটু। কারেন্ট চলে যাওয়ার জন্য দুঃখিত। তো কারেন্ট আসার পরে আমরা আবার আমাদের পড়ালেখাতে ব্যাক করি। তো আমরা এই বস্তুটাতে ছিলাম, তো আমাদের যেহেতু এই কপিকলটা এই ত্বরণে যাচ্ছে, তাই না, এইভাবে যাচ্ছে, এই বস্তুটার ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, অর্থাৎ m2 ভরের জন্য, আমরা কি দেখতে পারি? এই বস্তুর ওজন খাড়া নিচের দিকে, আবার রশির টানও আসছে উপরের দিকে, নিচে উপরে, বাট ও আলটিমেটলি এদিকে যাচ্ছে। এদিকে একটা কথা আমার বলে দেওয়া উচিত যে m2 m1 এর থেকে বড়, এই বস্তুটা আর এই বস্তুর মধ্যে এই ভরটা বেশি, এই কারণে এটা নিচের দিকে যাচ্ছে, তার মানে এটা নিচের দিকে যাচ্ছে, হ্যাঁ নিচের দিকে যাচ্ছে। তো আমি যদি ওর ভর আর ও কত ত্বরণে যাচ্ছে সেটা যদি বের করি, যে ওর ভর আর ত্বরণ গুণ করলাম, তাহলে আমি একটা বল পাচ্ছি। বাট এই বলটা কিভাবে আসছে? এই বলটা আসছে এখানে এই দুইটা বলের মধ্যে, যে টি আর ওজনের মধ্যে অবশ্যই ওজন বেশি, তাহলে ওজন থেকে এই টানটা বিয়োগ করার পরে আসছে। দেখো ওজন থেকে টান বিয়োগের পরে ও একটা ত্বরণে এই বস্তুটা দিকে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি কি করব? এটাকে দেব 2, ওইটা 1 আর এটা 2।
এখন আমাদের এই টাইপের প্রশ্নগুলোতে নরমালি কি চাওয়া হয়, ত্বরণ চাওয়া হয়। এই সিস্টেমের বা কপিকল বা পুলির ত্বরণ চাওয়া হয়। তো 1 আর 2 কে আমি কি করব এখন জানো? দেখো 1 নং এর বাম সাইডে টি, 2 নং এর বাম সাইডে টি। হ্যাঁ ঠিক আছে, এখন আমি কি করব, 1 আর 2 কে যোগ করব। দেখো যোগ করে দেখো, মজার জিনিস পাবা। এই হচ্ছে টি, আর 2 নং এর বাম সাইডে কি আছে দেখো তো, 2 নং এর বাম সাইডে আছে m2g - t, m2g - t ইকুয়ালস টু, ওইখানে আছে m1a আর এখানে আছে m2a। ওকে, তো এখন দেখো টি টি কাটাকাটি যায়, তাহলে এখানে থাকে শুধুমাত্র m2g। ওই যে a কে কমন নেওয়া যায়, যেটা আমরা চাচ্ছি, তাই না? আমাদের ত্বরণ, পুরা পুলির ত্বরণ কত, হ্যাঁ সিস্টেমটা ত্বরণ কত, তাহলে সুন্দর মতন আমি এখান থেকে a পেয়ে যাই যে m2g যেটা দিয়ে ভাগ হবে, তাই না, m1 + m2। বুঝে গেছে? এই হচ্ছে আমার এটা ত্বরণ। ভুলেও মুখস্থ করতে যাবে না, প্রসেস শিখো। ঠিক আছে? কি শিখবা? প্রসেস শিখবা। এখন কপিকল নিয়ে তোমাদের বইয়ে যে আলোচনা, বইয়ে ওইরকম আলোচনা নেই, জাস্ট ডাইরেক্ট চিত্র দিয়ে অঙ্ক বা অঙ্ক না, হিসাব শুরু করে দিচ্ছে। তোমাদের বইয়ে কপিকলের প্রথমে একটা দেখবে এরকম একটা হিসাব আসছে, মাত্র যে উদাহরণটা করলাম সেরকম একটা উদাহরণ। তো এখানে বোঝা যাচ্ছে যে এখানে একটা ক্যাপিটাল এম দেখা যাচ্ছে তোমাদের বইয়ে। এই ক্যাপিটাল এমটা আসলে একটা ভারী বস্তুকে বোঝাচ্ছে। এই বস্তুটা একটা দেখো চাকা সাহায্যে রশিদের ঝুলা, এই চাকা থেকে এখানে একটা বস্তু আসছে। তো যেহেতু এটা ভারী বস্তু, এটা নিচে নামবে, এটা নিচে নামবে, আর এই বস্তুটাও তাহলে এদিকে যাবে। এই যে মাত্র আমি যেটা দেখালাম সেটার মতনই, এটার ভর হচ্ছে m। দেখো এখানে আমরা তাহলে আমাদের হিসাবটাকে অ্যাপ্লাই করি। কিভাবে অ্যাপ্লাই করি? যে এই ধরো স্মল m এর ক্ষেত্রে, হ্যাঁ এখানে যেহেতু প্রথমটা, এই স্মল m এর ক্ষেত্রে ও যেহেতু এই ভারী বস্তুটা যেহেতু ক্যাপিটাল M নিচের দিকে নামবে, ও তো এদিকেই যাবে। আর পুরা জিনিসটা ও নিচে নামবে, ও যাবে, দুজন তো একই ভাবে যাবে, তাই না? মানে পুরো সিস্টেমের একটা ত্বরণ, এটা একটা পুরো সিস্টেম, তাই না? এই পুরো সিস্টেমের ত্বরণটা যদি a হয়, তাহলে এই ত্বরণটা ওর জন্য এইদিকে, আর এর জন্য এইদিকে, তাই না? এইদিকে। আচ্ছা ভালো কথা। তো এখন এই বস্তুর ভর তো m, ভর আর ত্বরণ গুণ করলে কি পাওয়া উচিত? ভর আর ত্বরণ গুণ করা মানে তো একটা বল, তাই না? ওর উপর যে বল প্রযুক্ত হচ্ছে সেটা খেয়াল করে দেখো, ওর উপর রশির টান ছাড়া আর কোনো বল প্রযুক্ত হচ্ছে না। এখানে যেহেতু ঘর্ষণ নাই, তার মানে সিম্পল ভাবে এটা আমাদের টি, সিম্পল ভাবে এটা আমাদের টি। এটা হচ্ছে প্রথম বস্তুর জন্য লেখা যায়। আচ্ছা লিখলাম। দ্বিতীয় বস্তুর জন্য চিন্তা করো। দ্বিতীয় বস্তু দেখো ওজন খাড়া নিচে, আবার রশির টান এদিকে, তাহলে ওজন, দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে ক্যাপিটাল M, ওর একটা ওজন আছে, আবার রশির টানও আছে, বাট এরপর ও নিচের দিকে যাচ্ছে, তার মানে অবশ্যই ওজনটা বেশি। এখন ওর ভর আর ত্বরণ যদি গুণ করে দিই, তাহলে এই যে এই কার্যকর বলটা, তাই না, ওর ভর আর ত্বরণ যদি গুণ করে দিই, তাহলে ওজন থেকে টান বিয়োগের পরে যে বলটা ছিল সেই বলই তো যাচ্ছে। আমরা তো বলতেছি এ ত্বরণে যাচ্ছে, তাহলে ভর আর ত্বরণ গুণ করলেই তো চলে, ক্যাপিটাল M, সরি, তাই না, ক্যাপিটাল M। এখন কি করব? দেখো 1 নং এর লেফটে টি, 2 নং এর লেফটে টি, সুন্দর মতো তুমি 1 আর 2 কে যোগ করে দাও, তাহলে t + mg - t। তাহলে এটার এখানে আছে ma + ma, তা দেখো টি টি কাটা, এই হচ্ছে mg। এখান থেকে আমরা a কে কমন নিতে পারি, স্মল m প্লাস ক্যাপিটাল M। তাহলে শুধুমাত্র তাহলে আমরা ত্বরণ পাবো হচ্ছে এই যে ক্যাপিটাল mg / স্মল m প্লাস ক্যাপিটাল M। এটাই হচ্ছে আমাদের ত্বরণ, এই কপিকল বা পুলির। কঠিন লাগতেছে? আচ্ছা, যত ডিপ শিখবে তত সহজ হবে। আমরা আরেকটু দেখবো, আরেকটু উদাহরণের মাধ্যমে একটু শেখার ট্রাই করব। কিরকম উদাহরণ দেখাচ্ছি, হাতের ছাপ ভরে গেছে। তো ধরে নাও এবার তোমার কাছে হচ্ছে এরকম একটা টেবিল আছে, এই টেবিলটা দুইটা চাকা আছে, টেবিলের নিচের চাকা না, আসলে এটা বুঝাচ্ছি, দেখো এটা বুঝাচ্ছি। এই যে এই সিনারিওটা, আচ্ছা তো এখানে আসলে দুইটা কপিকলকে বোঝাতে চাচ্ছি, বাট ভর থাকবে আবার তিনটা। কিভাবে? এই যে এখানে একটা রশির সাহায্যে এখানে একটা বস্তু আছে, ওর ভর তুমি ধরে নাও হবে কিছু একটা,
এখান থেকে একটা রশি গেছে একটা বস্তুর উপর, এখানে আর একটা বস্তু আছে, এইখান থেকে রশি গেছে এই কপিকলের উপর, এইখান দিয়ে হচ্ছে আর একটা বস্তু এখানে ঝুলতেছে, এখান থেকে হচ্ছে এরকম ভাবে আর একটা বস্তু আছে। সিনারিওটা বুঝতে পারছো? এখন এখানে তিনটা ভর আছে তাই না? এখানে ধরে নাও এটা হচ্ছে m1, ধরে নাও এটা হচ্ছে m2, এটা হচ্ছে m3। ভর তুমি m1 m2 m3 নিচের মতো নিবা, সমস্যা নাই, বাট এই একটার এই ভরটা একটু বেশি। এখানে শর্ত হচ্ছে প্রথম ভরটা বেশি, ঠিক আছে, তার থেকে কম হচ্ছে এইটা, সব থেকে পাতলা হচ্ছে আমাদের ওইটা। যদি এমন হয় এটা অনেক বেশি, তার থেকে একটু কম এটা, তার থেকে আরো কম হচ্ছে এইটা, তাহলে কি হবে জানো? তাহলে দেখো এই পুরো সিস্টেমটা দেখো এইভাবে গতিশীল হবে না? বলো, যেহেতু ওর ভর বেশি ও তো নিচের দিকে নামবে, ও তো ওকে টানবে, ওই দিকে যাবে, ও আবার রশিদে এইদিকে কানেক্টেড, ওই দিকে যাচ্ছে দেখে এইটা উপরের দিকে উঠবে, বুঝতে পারছো? এটা উপরের দিকে উঠবে। তাহলে আমরা এই অঙ্ক কিভাবে করবো? আমরা চিন্তা করবো এটা পুরো একটা সিস্টেম, তাই না? এই যে মনে করো টোটালটা একটা গাড়ির মতন, মানে তাই না, পুরো একটা রশি এভাবে যাচ্ছে, এটা একটা সিস্টেম। তো ও যে ত্বরণের নিচে নামবে ও তো ওকে ধাক্কা দেবে, ও ওইদিকে যাবে, হ্যাঁ, ও যাবে দেখে ও যাবে, এটা পুরো একটা সিস্টেম। তো আমরা চিন্তা করে নিচ্ছি এখানে তাহলে ত্বরণ কাজ করতেছে, সিস্টেমের ত্বরণ হচ্ছে এ, সবার আগে সিস্টেমের ত্বরণ হচ্ছে এ, তাহলে ও এ ত্বরণের নিচে নামতেছে। আর ও কোন দিকে যাচ্ছে? এদিকে না এদিকে? অবশ্যই এদিকে, অবশ্যই এদিকে। এ ত্বরণে সিস্টেমের ত্বরণ তো চেঞ্জ হচ্ছে না। ও কোন দিকে? নিচে না উপরে যাচ্ছে? অবশ্যই উপরে। ওর ত্বরণ হচ্ছে এ, সিস্টেমের পুরা সিস্টেমের ত্বরণ হচ্ছে এ। শুধু বস্তু না, ধরো এই রশির এই বিন্দুর ত্বরণ কত? এ। রশির এই বিন্দুর ত্বরণ কত? রশির এই বিন্দুর এই বিন্দুর এই বিন্দুর এই বিন্দুর এই বিন্দুর, মানে রশির যে কোনো বিন্দু এইভাবেই আর কি সামনে মুভ করবে। আচ্ছা, এখন তাহলে হচ্ছে আমরা পার্ট বাই পার্ট হিসাব করি। সবার আগে যে যে উপরে উঠতেছে তারটা হিসাব করি। দেখো এই m3 ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো। ও আচ্ছা, আরেকটা এখানে মজার জিনিস হচ্ছে কি, তোমাদেরকে আমি বলে আসছিলাম যখন রশি একটা হয়, রশি একটা হলে আমাদের টান কয়টা কার্যকর হয়? একটাই টান, মানে টি দিয়ে দিছো, এই যে এক জায়গায় টি দিয়ে দিছো, যেহেতু একই রশি ওরও টান টি, তাই না? বাট এই যে যেটা, এই যে দেখো বইয়েরটা তো এখানে টি ছিল, দেখছো তোমাদের বই এখানে টি, এখানেও টি দিচ্ছে। এখন যে উদাহরণ তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু দুইটা কপি কল, তো এই রশি এই দিক থেকে যে এই বস্তুর সাথে কানেক্টেড, এটা কিন্তু আলাদা রশি হয়ে গেছে, এখন একই রশি না। এখন বলবো না যে ভাই একই কোম্পানির একই দৈর্ঘ্যের দুইটা রশি, তাও আলাদা রশি, তাও ফিজিক্সের ভাষায় দুইটা আলাদা রশি, যেহেতু ওরা কাট হওয়া, ঠিক আছে? তাহলে হচ্ছে এখানে কিন্তু এই রশির ক্ষেত্রে এই রশি কি, এই যে কানেকশনটা ওর টান সেম, বাট এখানে আলাদা আলাদা টান ইউজ করব, ঠিক আছে? যেহেতু রশি আলাদা তাহলে টান ভিন্ন। তাহলে এখন খেয়াল করো, এই যে এই বস্তুটা যেহেতু ঝুলতেছে অবশ্যই এখানে টান কাজ করতেছে, তো আমরা চিন্তা করলাম এটা হচ্ছে টি, তাহলে এটাকে আমি ফার্স্টে টি1 দিচ্ছি, কারণ এখানে যেহেতু আরেকটা কাট আছে বা আরেকটা রশি আছে। ওর এখানে নিচের দিকে কাজ করে কি বলতো? ওজন, এই যে m3 × g, এই যে টি1 আর ওজনের থাকা সত্ত্বেও ও উপরের দিকে যাবে। তাহলে আমরা ফার্স্টে হচ্ছে m3 ভরের জন্য হ্যাঁ লিখি, যে m3 ভরের জন্য, m3 ভরের জন্য। দেখো তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি যে ওর এদিকে ওজন আর এদিকে টান থাকা সত্ত্বেও ও উপরে যাচ্ছে, তার মানে টানটা বড়, তার মানে t1 মাইনাস m3g। তো এটা তো হচ্ছে m3g, ভালো করে লিখতে হবে নাহলে মিলবে না। তো এটা হচ্ছে একটা কার্যকর বল। এই কার্যকর বলটা হচ্ছে কি, ও কত ত্বরণে যাচ্ছে? এ ত্বরণে, ভর আর ত্বরণ গুণ করলেই তো বল, তাহলে ওর ভর আর ত্বরণ গুণ করলাম, শেষ। এটা হচ্ছে প্রথম m3 এর জন্য চিন্তা ভাবনা আমাদের। ওকে, এটা এখানেই থামাও, এখানেই থামাও। তাহলে এখন m2 নিয়ে চিন্তা করি। কি নিয়ে চিন্তা করব? m2 নিয়ে চিন্তা করব। m2 এর সাথে কয়টা রশি লাগানো? দুইটা। তো ওর জয়েন্ট কোনটা, মানে কানেকশনটা এই দিকে, তাই না? তাহলে ওর এই দিকে একটা টান কাজ করতেছে রশির, কোন টান? এই যে এই টানটা না, তাহলে এটা হচ্ছে t1, এটা হচ্ছে t1। আবার একটু এখন আমাকে ব্যাক করতে হবে এদিকে, ওইটা রেখে একটু আগে এখানে আসতে হবে। এই বস্তুটা যদি ঝুলে থাকে, ওর তো ওইদিকে ওজন কাজ করতেছে m1g, আবার রশি দিয়ে যেহেতু ঝুলতেছে ওর এখানে ওজন কাজ করতেছে, আবার রশি দিয়ে ঝুলতেছে দেখে ওর এখানে টান কাজ করতেছে অবশ্যই, যেটাকে আমি লিখলাম t2। এই টি2টা এইখানেও, তাহলে দেখো এই বস্তু যেহেতু এই রশির সাথে ঝুলন, মানে মানে আটকানো, তার মানে এইদিকেও ওর টান কাজ করতেছে টি2, অবশ্যই টি2 দিকটা দিকেই হবে, তাই না? এই বস্তুর জন্য টি2 দিকে দিকেই তো হবে।
তার মানে এখন খেয়াল করো এই m2 ভরের বস্তুর ক্ষেত্রে ওর ওজন আমাদের কোনো কাজে আসবে না, কারণ দেখো ওর ওজন কি খাড়া নিচের দিকে, এই যে টেবিলের উপর। আবার আমরা জানি টেবিলের উপর যদি একটা বস্তু রাখি ওর ওজন কাজ করলেও টেবিল ওকে একটা প্রতিক্রিয়া বল দেয়। এই বল আর এই বল সেম, ওরা ওরা কাটাকাটি। তার মানে এই বস্তুর উপর খালি দুইটা বল কাজ করতেছে আপাতত, দুইটা না মানে ওজন কাজ করতেছে, প্রতিক্রিয়া বল, ওরা চলে গেছে। বাট আমাদের এই হিসাবের জন্য দেখো এদিকে T1 আর এদিকে T2 কাজ করতেছে। এই কথাটা বুঝতে পারছো তোমরা? এটা অনেকেই বুঝতে পারছো জানি, বাট এটা বুঝতে পারছো কিনা? যেহেতু দেখো ওর যেহেতু এদিকে কানেকশনটা রশির জন্য ওর এদিকে টান T1, এই পুলির জন্য ওর এই রশির জন্য এইদিকে টান T2, এইদিকে রশি একটা টান দিচ্ছে। ওকে দেখো স্বাভাবিকভাবে এই বস্তুটা হয় এইদিকে যাবে না হয় এইদিকে যাবে, তো হয় রশি এদিকে টানবে না হয় রশি দিকে টানবে। এই রশি টানবে আলাদাভাবে, এই রশি টানবে আলাদাভাবে, T1 T2, ঠিক আছে? ওকে, এখন আমরা দেখতে পারতেছি আমাদের হিসাব মতে এখানে কি লিখছি, m2 ভরের জন্য লিখি m2 ভরের জন্য, m2 ভরের জন্য। তো এখানে আমরা যেহেতু বলতেছি যে এই ভরটা বেশি, সিস্টেমের ত্বরণ এইদিকে, তার মানে T2 বেশি। তার মানে আমরা লিখতেছি T2 মাইনাস T1। হ্যাঁ দেখো T2 বেশি এটা কম, এজন্য T2 মাইনাস T1। এদের কাটাকাটির পরে ও যেহেতু এদিকে গতিশীল, কত ত্বরণে? এ ত্বরণে, যে সিস্টেমের ত্বরণ আর ভর গুণ করলেই তো আমরা বল পেয়ে যাব, অর্থাৎ m2a। বুঝছো দ্বিতীয় বস্তুর হিসাবটা? আই হোপ তোমরা বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা এই m1 নিয়ে ডিল করব, m1 ভরের জন্য, m1 ভরের জন্য। এখন m1 এর তো ওজন নিচে, m1g, রশির টান T2, বাট ও এ ত্বরণে যাচ্ছে, তাহলে এখন তো হিসাব সহজ। তো নিচে যেহেতু যাচ্ছে তার মানে নিচেরটা বেশি, m1g মাইনাস রশির টান বিয়োগ হবে T2। তো এই যে বলটা, এই বলটা কিভাবে পাবো আমরা? এই যে ওর ভর আর সিস্টেমের ত্বরণ মানে কি? প্রত্যেকের ত্বরণে কি এই ত্বরণ গুণ করলাম, ত্বরণ আর বল ভর গুণ করে বল পাচ্ছি, তাই না? এই হচ্ছে 3, তাহলে 1 2 আর 3। এখন আমরা কি করব, যেহেতু সিস্টেমের ত্বরণ আমাদের মেইন ইন্টেনশন, এটা পাওয়া আমাদের মেইন ইন্টেনশন, এখন আমরা কি করব, সব গণহারে যোগ করে দেব। 1 1 প্লাস 2 প্লাস 3। তো যোগ করে দেখি, এখানে আছে T1 মাইনাস m3g, T1 মাইনাস m3g প্লাস এখানে আছে T2 মাইনাস T1, T2 মাইনাস T1, এখানে আছে m1g মাইনাস T2, m1g মাইনাস T2 ইকুয়ালস টু, ওইখানে আছে m3a m2a m1a, m3a m2a m1a, সব লেফট গুলা যোগ হইলো, সব রাইট গুলা যোগ হইলো। এখন এখানে দেখো শূন্যের মতো তাকায় দেখো, এই যে দেখো T1 মাইনাস T1 প্লাস কাটা, এই দেখো T2 প্লাস, এই হলো T2 মাইনাস কাটা। তার মানে এখানে থাকতেছে শুধুমাত্র মাইনাস m3g আর m1g পজিটিভ। তো এটা পজিটিভ, তো এটাকে যদি আগে লিখি আমি যদি এবার আমি g কমন নিই, তার মানে আমি লিখতে পারি g কষ্ট হচ্ছে, ওইটাকে যদি আগে লিখলাম পজিটিভ, তাহলে m1 মাইনাস m3। ওইখান থেকে আমি a কে কমন নিব, a কে কমন নিলে এখানে চলে আসবে m1 প্লাস m2 প্লাস m3। তাহলে শুধুমাত্র দেখো আমার ত্বরণ, সিস্টেমের ত্বরণটা বের হয়ে যাবে এখন g m1 মাইনাস m3 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3। এই হচ্ছে সিস্টেমের ত্বরণ। মুখস্থ করো না এই জিনিসপাতি মুখস্থ করো না, আগে কনসেপ্ট বুঝো, কনসেপ্ট বুঝার পরে তুমি সূত্র মুখস্থ রাখতে পারলে বেটার। বুঝতে পারছো? কনসেপ্ট শেখার পরে মনে রাখতে পারলে অনেক ভালো তখন, না বুঝে মুখস্থ করে রাখো না, ধরা খাবা। এই যে দেখো এখন তো আমাদের বইয়ের কনসেপ্ট অনুসারে যদি আমরা আগাই বা চিন্তা ভাবনা করি যে এখানে কি আছে, এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা পুলি, এখানে একটা পুলি। দেখো এই পুলির জন্য দেখো এই রশিতে যে টান চিন্তা করা হয়েছে, এই একই রশি যেহেতু, তার মানে এখানেও টান সেম, এই জন্য দেখো T1, ঠিক আছে? এই রশির জন্য টান T2 চিন্তা করছে, দেখে এই টানটা এই রশি তো T2। এখন এই বস্তুর জন্য এই দিকে T1, এই বস্তুর জন্য এই দিকে T2, তাই না? কারণ এই বস্তুর সাথে রশি তো এইভাবে কানেক্টেড। আচ্ছা, এরপরে হচ্ছে কি, এই যে চিন্তা করা হচ্ছে, এই যে এখানে যে ত্বরণটা দেওয়া, এই ত্বরণটা যেদিকে, এই ত্বরণটা আসলে এদিকেও থাকবে, এটাও বইয়ে লেখে না, এই যে লিখছে, হ্যাঁ
এই ত্বরণটা এদিকেও থাকবে, এই যে দেখছো বইয়েও লিখে দিচ্ছে মানে একই ত্বরণ থাকবে। আচ্ছা, আবার দেখো তোমাকে এখানে বস্তুর ভর দেওয়া আছে, দেখো 5 কেজি, এখানে এটার ভর দেওয়া আছে 10 কেজি, তাই না? 5 কেজি 10 কেজি, এটার ভর দিচ্ছে, এটার ভর তো দেওয়া উচিত ছিল, তাই না? আমি বই খুলে একটু চেক করে দেখতেছি ভরটা দিছে কিনা। এখানে হচ্ছে এম দেওয়া, তাই না? এখানে হচ্ছে এম দেওয়া। এরপরে কিন্তু বাকি প্রসেস একদম সেম টু সেম, বাকি প্রসেস কিন্তু একদম সেম টু সেম। আমি জাস্ট একটু চেক করে দেখি তোমাদের বইটা খুলে যে এখানে এটার ভরটা দেওয়া ছিল কিনা, নাকি আমি ছবিতে ভুল দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তো তোমাদের বই দেখে নিলাম, একটু হাসলামও আবার। তো যা শিখলাম তাই তো আসছে, বাট কথাবার্তা গুলো কি একটু আমার মনে হয়েছে যে অনেক একটু কমপ্লেক্স ভাবে বলে ফেলছে আমাদের শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যার, তাই না? সে হয়তো চিন্তা করে রাখছে অনেক কিছু তোমরা পূর্বের শ্রেণীতে শিখে আসছো, আর এখন না শিখলে অনেক কিছু হয়তো বা পরবর্তী শ্রেণীতে জানতে পারবে, সেই চিন্তা ভাবনা করে লেখা ছিল তো বইটা। আচ্ছা, তো যাই হোক, তো তোমাদের এই সবকিছু শেখানোর পর লাস্ট লাইনে একটা কথা লিখছে। কি লিখছে জানো? এই বস্তুর ভর দেওয়া নাই। বইয়ে থিওরি শেখাচ্ছে, বুঝো, স্টুডেন্টদেরকে থিওরি শেখানো হচ্ছে যে কিভাবে অ্যাপ্লাই হবে, অথচ একটা ডাটা না দিয়ে শেখাচ্ছে। লাস্ট লাইনে লিখছে যে বস্তুর ভর এম, এই যে এই এমটা না দেওয়া থাকলে এই ত্বরণ বের করা যাবে না। সত্যি কথা, মানে আমার লেখাটা দেখেই যে লেভেলে ম্যাথটা গরম হয়েছে ভাই। স্টুডেন্টদের শেখানো হচ্ছে, শেখানোর টাইমে সহজ জিনিস শেখানো উচিত, আস্তে আস্তে ডিপে যাওয়া উচিত। এমন জিনিস কেন দেওয়া হবে যে জিনিসটাতে একটা ডাটা মিসিং হয়? যাই হোক, পাঠ্য মানে একদম বোর্ড বই তো কিছু বলাও যায় না। ওকে, তো এখানে তোমাদের এই ভরটা দেওয়া নাই, তো ভর না দিই তাহলে আমরা আমার মতন আমি তোমাদের থিওরি দেখাই দিই, বাট বিশ্বাস করে যা শিখেছি তাই সত্যি, কোনো মিথ্যা নাই, ঠিক আছে? তো এখানে যেহেতু 5 কেজি ভর, তো এখানে দেখো ওজন কাজ করতেছে, তাই না? এইটা আবার দেখো, এটাকে দেখে মনে হচ্ছে 5 গ্রাম লিখে রাখছে। কেমিস্ট্রিতে জি দিয়ে গ্রাম বুঝায়, কেমিস্ট্রিতে। তো এটা আসলে ভাই গ্রাম বুঝায় নাই, এটা আসলে ওজন বুঝাইছে। কি বলবো, তোমাদের উপর আসলে মায়া হয় তোমাদের বইগুলো দেখলে। ডাব্লিউ কস্টি কি হয়, এমজি না? আমার হাতের লেখা বাদ দাও, ডাব্লিউ কস্টি এমজি, যে ভর, এই যে ভরের সাথে এই ওজন অভিকর্ষ ত্বরণ গুণ করছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। আর এটা 5 কেজি, এটা 10 কেজি, তাহলে এটা অবশ্যই 5 আর 10 এর মধ্যবর্তী একটা ভর হবে, ঠিক আছে? এটা আমরা মাফ করে দিলাম, বই এখানে থাক, সমস্যা নাই। তো আমরা এখন তাহলে দেখো যে 5 কেজি ভরের জন্য হিসাবটা করি, যে 5 কেজি ভরের জন্য। তো দেখো, তো 5 কেজি ভরের জন্য আমরা এখানে কি দেখতে পারতেছি, ওর ওজন আছে আর এদিকে রশির টান আছে T1। এরপরও ও একটা ত্বরণে, এই যে একটা ত্বরণে এ ত্বরণে উপরের দিকেই যাবে। তাহলে হচ্ছে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি এই যে ওর ভরটা, এটাকে আমি লিখলাম ধরো হচ্ছে M1 লিখলাম, ঠিক আছে? এটাকে আপাতত লিখলাম M1 আর এটাকে লিখলাম M2। এখন আবার তোমরা বলো না যে না ভাই আপনি ওইখানে যেটা শিখালেন যে থিওরি, ওইখানে এটাকে M3 দিছিলেন, এখানে M1 দিছিলেন। মান তো আমি কালকে তোমাকে এটা আবার পড়বো, তোমাকে আমি হয়তো এটাকে M1 লিখে দেবো। মেনলি থিওরি শিখো, সব M1 M2 কি এগুলা জানতে হবে না, ঠিক আছে? কোনটাকে M1 M2 দিতে হবে ইচ্ছা মতো। তাহলে এখন দেখো, তাহলে আমি এখন এখানে 5 কেজি ভরের বস্তুর জন্য, হ্যাঁ, তাহলে এখানে কি লিখবো বলো তো? এখানে লিখবো হচ্ছে M1 ভরের বস্তুর জন্য। তাহলে ওর ওজন কাজ করতেছে নিচে, রশির টান উপরে, তারপর ও উপরে যাচ্ছে, তোমরা টানটা বড়, তার মানে T1 মাইনাস M1 G, M1 এর মান 5, এই যে 5G ইকুয়ালস টু হচ্ছে, ও তো ত্বরণ যাচ্ছে A, তাহলে ওর ভর আর ত্বরণ গুণ করলেই চলে, অর্থাৎ M1 A। বুঝে গেছে? মাথায় রাখলাম M1 এর মান 5, পরে বসে দিব। ওকে, এরপরে হচ্ছে আগে তারপর আমি চিন্তা করবো হচ্ছে এই যে M ভরের জন্য, প্রশ্নে যেহেতু এটাকে স্মল m লিখছে, তাহলে M ভরের জন্য এখানে দেখো এটা দিচ্ছে, এখানে একটা টান, এদিকে একটা টান। তো আমাদের যেহেতু ত্বরণ এই দিককার, যে সিস্টেমের ত্বরণ, তাই না? এই ত্বরণের দিকগুলা দিলে ভালো হইতো, বইয়ের দিকগুলা দেয় না, যে ত্বরণের দিকে এদিকে বস্তু এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, তাহলে বুঝতে সুবিধা দেয় নাই। আচ্ছা থাক, সমস্যা নাই। তাহলে অবশ্যই T2 টা বেশি, তাহলে T2 মাইনাস T1। এটা তো একটা বল, এই বল আমি কিভাবে পাবো? ও ভর আর ত্বরণ গুণ করলেই চলে, তাহলে এই M, ঠিক আছে? এখন হচ্ছে আমি M2 এর জন্য চিন্তা করব, M2 ভরের জন্য, M2 ভরের জন্য।
তো M2 এর ক্ষেত্রে হচ্ছে ওর ওজন আছে, আবার টান আছে, বাট এরপর ও নিচে যাচ্ছে, তার মানে ওজনটা বেশি। তাহলে এই M2 ওজন মাইনাস T2 ইকুয়ালস টু হচ্ছে তাহলে M2 আর A, তাই না? ওর ভর আর এই যে ত্বরণ গুণ করলে পেয়েছি বল। এখন তোমরা কি করবা বলো তো? এখন তোমরা 1 2 3 যোগ করে দিবা, 1 2 3 যোগ করে। তো চলো আমি করি তোমাদের সাথে। T1 M1G, T1 M1G প্লাস M এর জন্য আসছে T2 T1, T2 T1 প্লাস এটা আসছে কত? M2G T2 ইকুয়ালস টু এখানে আসছে M1A, এখানে আসছে MA, M1A MA প্লাস M2A। আচ্ছা, এখন দেখো এখানে কে কে কাটাকাটি যায়, কে কে থাকে। দেখো প্লাস T2 T2 ঘেচাং, প্লাস T1 T1 ঘেচাং। তাহলে এখানে থাকে হচ্ছে ওই যে ওইটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে জি যদি কমন নিই তাহলে থাকে হচ্ছে M2 M1, আর ওই যে ওইখান থেকে আমি ত্বরণ কমন নেব, তাহলে M1 প্লাস M2 প্লাস M3। এখন তাহলে আমি লিখতে পারি A কষ্ট হচ্ছে আমাদের G M2 M1 ডিভাইডেড বাই M1 প্লাস M2 প্লাস M3। তোমাদের বইয়ের প্রশ্নে খালি M1 এর মান দেওয়া আছে 5 কেজি 10 কেজি, M এর মান দেয় নাই, হলো 5 কেজি 10 কেজি, এই M এর মানটা তোমাদের প্রশ্নে দেয় নাই। এই দেখো M1 M2 M3, এই যে যেহেতু সরি M3 লিখে বলছি আবেগে, M3 বলে তো কিছু নাই, M1 M2 আর শুধুমাত্র M। এই যে দেখছো তোমাদের বইকে রোস্ট করছি না, সাথে সাথে কার্মা, তাই না? কার্মা ব্যাক করতে ভুল করে লিখছে M1 প্লাস M2 হলো M। এই যে এই M এর মান জানলে তাহলে আমি ত্বরণটা পেয়ে যেতাম। তোমাদের বইয়ের লাস্ট লাইনে যে কথাটা লিখছে বাট এইভাবে বের করে নেই, বুঝছো? বাট এই হচ্ছে ওভারঅল আমাদের কপিক্যাল রিলেটেড কনসেপ্ট। এই কনসেপ্টগুলো আমাদের জানা খুবই প্রয়োজন। একদম ডিটেইলসে ভেঙে ভেঙে বলছি, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি একটা সাজেশন দিই, তোমরা এই থিওরিটা নিজেরা একটু প্র্যাকটিস করো। সত্যি কথা বলতেছি, একটু থিওরিটা নিজেরা প্র্যাকটিস করো, তোমাদের জন্য বেটার হবে। দেখা হবে নেক্সট ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ।